প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ 10 মে বিশ্ব এসএলই দিবস। এই দিবসটিকে মাথায় রেখে আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে এসএলই বা যেটিকে আমরা লুপাস বলে থাকি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী 1961 সালের জুলাইয়ে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, আজ তো এসএলই দিবস 10 মে এবং সারা বিশ্বে এটি পালন হচ্ছে। তো আমাদের দেশে আসলে এটি কিভাবে পালন করা হয় বা আজ হচ্ছে সেটি একটু জানতে চাচ্ছি। আমি বলি প্রথমেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগ আছে একটি, আমাদের স্বতন্ত্র একটি বিভাগ, এবং সেই বিভাগের পক্ষ থেকে আমরা লুপাস দিবসটিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি। আর লুপাস ফাউন্ডেশন, আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে লুপাস রোগীদেরকে নিয়ে একটি ফাউন্ডেশন তৈরি হয়েছে। এবং সেই ফাউন্ডেশন আমাদেরকে প্রতি বৎসর এই ব্যাপারে সহযোগিতা করে, যাতে করে আমরা এই লুপাস দিবসকে, বিশেষ করে এই দিন আমরা বাংলাদেশে যত লুপাস পেশেন্ট আছেন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা তাদেরকে এই রোগটা নিয়ে যাতে করে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, এবং আমরাও তাদেরকে একটা প্রবন্ধ শোনাই, আমরাও তাদের প্রশ্নের বিভিন্ন রকম উত্তর দেই, এবং এইভাবে আমরা এই দিবসটিকে পালন করার চেষ্টা করি। আচ্ছা, তো যেটি নিয়ে এত কথা বা এত কিছু দিবসের পালনের এত চেষ্টা, একটু জানতে চাইবো এই রোগটি সম্পর্কে। আসলে এই এসএলই বা লুপাস, এটি বলতে আসলে কি বুঝি? আমরা বলি যে রিউমাটোলজি, বা খুব সংক্ষেপে যদি আমরা বলি বাত ব্যথা জাতীয় রোগগুলোকে যে বিভাগ, মেডিসিনের যে বিভাগ যে কাজ করে, সেটা হচ্ছে রিউমাটোলজি। এবং রিউমাটোলজি বিভাগের অন্তর্ভুক্ত বলা হয় যে বড় বড় রোগ যদি আমরা বিবেচনা করি তাহলে প্রায় 120টি রোগ, আর যদি ছোট রোগগুলোকে আমরা ধরি তাহলে কিন্তু 600-র উপরে রোগ আছে। তো তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে এই এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, আমরা অনেক সময় লুপাস নামেও ডেকে থাকি। রোগটি কিন্তু এক কথায় বলা যায় একটু শক্তিশালী রোগ, এবং এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখাটা খুব দরকার। আমি যদি একটু অতীতে ফিরে যাই, আজকে থেকে 20, 25, 30 বছর আগেও এই রোগগুলোর কিন্তু তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতেই ছিল না। এখন কিন্তু সেই অবস্থাটা নাই। এখন কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি বের হচ্ছে, চালু হচ্ছে, এবং বাংলাদেশে সেটি হচ্ছে, এবং বাংলাদেশেও সেটা, সেই ওষুধগুলো আমরা অনেকগুলো ওষুধই ব্যবহার করতে পারছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই কিছুদিন হলো আমরা অত্যন্ত উন্নত মানের একটি ওষুধ, যেটি আমেরিকান একটি কোম্পানি তারা বাজারজাত করার চেষ্টা করছে, সেটার কিন্তু ট্রায়ালে আমাদের বিশ্ববিদ্যালয়কেও তারা অংশীদার করেছে। তো এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের এবং সুনামের ব্যাপার। জানতে চাইবো উপসর্গগুলো, যেটি জেনে সবাই বা দর্শকরা বুঝতে পারবেন যে আসলে এসএলইটা কি জিনিস, কি দেখে বোঝা যাবে যে তার এসএলই আছে? আচ্ছা, প্রথমেই আমি বলি সাধারণত এটি ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে, বাট মেয়েদের অনেক বেশি হয়। এবং সাধারণত দেখা যায় এটা 11 থেকে 30 বছর বয়সের মেয়েদের শুরু হয়, কিন্তু যে কোনো বয়সেই কিন্তু এটা আবার হতে পারে। আর লক্ষণগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণত আমরা বিশেষ করে এই একটা চিহ্ন দিয়ে শনাক্ত করার অনেকাংশেই চেষ্টা করি, সেটা হচ্ছে মুখের চামড়াতে এক ধরনের দাগ হয়, লালচে ছোপ ছোপ দাগ, এবং এর সাথে সাথে অনেক সময় মুখের ভিতরে কিছু ঘা হয়। দেখা যায় যে রোগীদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, এবং শরীরের গিঁটগুলোতে অনেক সময় ব্যথা হয়,
মাংসপেশিতে ব্যথা হয়, এক ধরনের দুর্বলতা শরীরে চলে আসে। এগুলো হচ্ছে খুব সাধারণ কিছু লক্ষণ। আর এরও বাইরে কিন্তু আমি আগেই বলছিলাম যে রোগটি বেশ শক্তিশালী এবং সেই জন্য শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু আক্রমণ করতে পারে। উদাহরণস্বরূপ তার মানে বাইরে তার লক্ষণ কমই প্রকাশ পায়, যতটুকু ভেতরে দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু ভিতরের যখন সিস্টেমকে আক্রমণ করে তখন অবশ্যই এটা রোগটি অনেক জটিল হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে কিডনি তার একটা লক্ষ্য বস্তু, এবং কিডনিকে সে আক্রমণ করতে চায়। তারপর অনেক সময় ব্রেইনকে আক্রমণ করতে চায়, হার্টকে আক্রমণ করতে চায়, ফুসফুসকে আক্রমণ করতে চায়। অর্থাৎ মানে টার্গেট ধরে বিভিন্ন সিস্টেমকে বা অর্গানকে এরা অ্যাটাক করে ফেলে, রাইট। এবং এইটা দেখা যায় যে এই জায়গাগুলোকে যখন আক্রমণ করে তখন রোগীদের জন্য বেশ একটু সমস্যা তৈরি হয়, বেশ বড় এক ধরনের বিপদ আমরা বলি। এবং এটা কিন্তু আবার একটা ভালো দিক আছে। ভালো দিকটা হচ্ছে সেই বিপদটা যদি আমরা একটু শক্ত হাতে সমাধান করতে পারি সেই সময়টুকু, তাহলে কিন্তু আবার দেখা যায় এই রোগী দীর্ঘদিন হয়তো আর কোনো সমস্যা মোকাবেলা করতে হচ্ছে না। সেজন্য আমরা বলি যে এই রোগটির সচেতনতা অত্যন্ত দরকার। রোগীদের নিজেদেরই আমরা চেষ্টা করছি যে রোগীদেরকেই সচেতন করা, তাদেরকে জানানো রোগটা কি, এই রোগের সমাধানটা কি, এই রোগ হলে কি করতে হবে। স্যার আমি একটু পেছনে যেতে চাই, কারণগুলো কি জানা গেছে যে কি কারণে আসলে রোগটা হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম আছে, আমাদের রোগ প্রতিরোধ শক্তি। এই রোগ প্রতিরোধ শক্তির একটা দায়িত্ব হচ্ছে আমাদের শরীরকে পাহারা দেওয়া বিভিন্ন রোগ জীবাণু, বিভিন্ন ধরনের রোগের হাত থেকে। আমরা বলি ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেম দুর্ভাগ্যবশত এই রোগীদের শরীরে হঠাৎ করে পাগলামো শুরু করে। মানে সেই কারণটা কি জানা গেছে নাকি সেটি আননোন? এখন এই পাগলামোটা করে ঠিক রোগটাকে প্রতিরোধ করবে তো দূরের কথা, উল্টা দেখা যায় যে সে তার নিজের শরীরকে আক্রমণ করে। এখন কেন ঠিক হঠাৎ করে এই কারো শরীরে এরকম পাগলামো করে, কারো করে না, এটা একেবারে নিখুঁতভাবে পুরো বিষয়গুলো এখনো জানা যায় নাই। কিছু কিছু বিষয়ে ধারণা করা হয় যে এইসব কারণে হতে পারে, তবে মূল জায়গাটা হচ্ছে ওটাই যে এই পাগলামো আচরণটাই বিপদে ফেলে দেয় রোগীদেরকে আর কি। আচ্ছা, তো লক্ষণগুলোর কথা আপনি বলছিলেন এবং বলছিলেন যে যখন অ্যাডভান্সড স্টেজে চলে যায় তখন একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাদের কিনা বিভিন্ন সিস্টেম বা অর্গানগুলোতে যখন অ্যাটাক করা হয়। তো আসলে ঠিক কখন বা কোন স্টেজে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন আপনি? প্রথমত আসলে এসিলি রোগীদের একটা সবসময় একটা চিকিৎসার মধ্যেই থাকা ভালো, কেননা এই রোগটা ধরুন আজকে খুব ভালো আছেন হয়তো পেশেন্ট, কিন্তু আগামীকাল যে একটা সমস্যা আসবে না এটা কিন্তু বলা যায় না। তাহলে লক্ষণগুলো প্রকাশের কখন থেকে বা ঠিক আসলে যখন একজন রোগী বুঝবেন যে তার এই লক্ষণগুলো আসছে তখনই কি চলে যাবেন ডাক্তারের কাছে? হ্যাঁ, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে, কারণ এটার তো কোনো বিকল্প নেই। এবং বিষয়টা হচ্ছে যে হয়তো দেখা যায় অনেক রোগী কিন্তু হয়তো প্রথমে একটু জ্বর নিয়েও আসেন, জ্বর, শরীরে একটু ব্যথা, গিঁটগুলোতে ব্যথা করছে, তারপর হয়তো অন্যান্য উপসর্গগুলো ধীরে ধীরে প্রকাশ পেল। তো যখনই একজন এই ধরনের উপসর্গগুলো হলে একজন চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হওয়া দরকার, এবং চিকিৎসক অনেক সময় প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই রোগটাকে সাধারণত আমরা শনাক্ত করি। কি কি পরীক্ষা নিরীক্ষা যদি একটু জানতে চাই সংক্ষেপে? সাধারণত ব্লাডের খুব সিম্পল কিছু পরীক্ষা আছে, যেমন আমরা বলি সিবিসি, ইএসআর, আমরা একটু ইউরিনটা পরীক্ষা করি। আর এই রোগীদেরকে যখন আমরা বুঝি যে তাদের এই ধরনের চিহ্নগুলো আছে, তো সেখানে এএনএ নামে এএনএ পরীক্ষা, ডিএস ডিএনএ পরীক্ষা, এগুলো হচ্ছে শরীরের রক্তেরই একটা বিশেষ পরীক্ষা। আমরা আমাদের যে শরীরে যে কোষ আছে, কোষের মধ্যে একটা অংশ আছে নিউক্লিয়াস আমরা বলি, তার সাথে রিলেটেড সম্পর্কযুক্ত কিছু অ্যান্টিবডিজ, যেগুলো একটু পিকিউলিয়ারভাবে এই রোগীদের শরীরে বেশি প্রকাশ পায়। আরও কিছু এই ধরনের অ্যান্টিবডিজ আছে যেগুলো বুঝতে দেয় আমাদেরকে যে এই রোগটাই এই রোগীকে আক্রমণ করলো। আমরা বিশেষ করে প্রস্রাব পরীক্ষা করি, কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা অনেক সময় একটা বুকের এক্সরে করি, এবং আরও কিছু বিশেষ পরীক্ষা অনেক সময় অবস্থা বুঝে করতে হয়। তো পরীক্ষা করার পরে আপনাদের চিকিৎসার পদ্ধতিটা নির্ধারণ করেন কিভাবে, কিসের উপর ডিপেন্ড করছে? এখন বলা হয় যে যেমন একটা ওষুধ আছে হাইড্রোক্সিক্লোরোকুইন আমরা বলি, এটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, এবং মৃদু রোগ যাদের আছে এগুলোকে আবার অনেকভাবে ভাগ করা হয়, মৃদু আক্রমণ, মাঝারি আক্রমণ, তীব্র আক্রমণ।
তো এমনকি মৃদু থেকে তীব্র আক্রমণ সব ধরনের রোগীদেরই কিন্তু আমরা এই ওষুধটাকে খেতে বলি সবসময়। তারা এটাকে চালিয়ে যাবে, কখনো বন্ধ করবে না। এবং বিভিন্ন ট্রায়ালগুলোতে দেখা গেছে যে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এবং আপনাকে এটি কি কতদিন পর্যন্ত চালাতে হয়, সেটি কি লাইফ লং? প্রায় লাইফ লং। আমরা সবসময় বলি যে কোনো চিকিৎসকের, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি বন্ধ করার দরকার যাবে না, এবং কন্ট্রোলে রাখতে হবে অসুখটাকে বা সমস্যাটাকে অবশ্যই। এবং আমি আগেও বলছিলাম যে কথাটা, যে এই এসিলি রোগীদের কিন্তু একটা সুবিধার জায়গা আছে যে এই রোগটা কিন্তু বৎসরের পর বৎসর ধরে কোনো রকম উপসর্গ ছাড়া নিয়ন্ত্রণেও রাখা যায়। আচ্ছা। আর যখন একটা তীব্র আক্রমণ হয় তখন অবশ্যই খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাটা প্রয়োজন, এবং যাতে করে তীব্র আক্রমণ না হয় সেজন্য আগে থেকেই সতর্ক হতে হবে এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আমরা বলি ফলো আপে আসা। এই জন্য আমরা আমাদের রোগীদেরকে সবসময়, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিনিক আছে, এসএলই ক্লিনিক, প্রতি সাধারণত 2 থেকে 3 মাস অন্তর অন্তর আমরা এখানে রোগীদেরকে 2 দিন, মঙ্গলবার এবং রবিবার এই ক্লিনিকটি বসে, এবং দীর্ঘদিন ধরে এই চিকিৎসা সেবা ফলো আপটা খুব জরুরি এই রোগের ক্ষেত্রে দিয়ে আসছে এসএলই পেশেন্টদেরকে। পাশাপাশি এখন অন্যান্য হসপিটালগুলোতেও এই ধরনের কিছু সেন্টার, সরওয়ার্দী হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, এখানেও কিন্তু আছে। তো রোগীদের অবশ্যই সচেতন হতে হবে। এবং আপনি যেটি বলছিলেন বারবার করে যে ফলো আপটা খুব জরুরি এই রোগের ক্ষেত্রে। স্যার অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। আপনাকেও ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এসএলই বা লুপাস এই বিষয়টি নিয়ে, এই রোগটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের আজকের অতিথি আমাদের দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো অ্যাবসের একটা মুভমেন্ট। এই অ্যাবসের যে পার্টটা এক্সারসাইজ দেখাবো সেটাকে আমরা বলি অবলিক্স। অবলিক্সটা হচ্ছে আপনার অ্যাবসের যে সাইডে যে পার্টগুলো থাকে, সাইডের 2 সাইডে যে এইগুলো মাসলগুলো থাকে, সেই মাসলগুলো কীভাবে ডেভেলপ করতে হয়। এখন 6 প্যাক্সের জন্য একটা ভাইটাল পার্ট হচ্ছে, আপনার যদি অবলিক মাসলটা যদি ঠিকমতো ডেভেলপমেন্ট না হয়, তাহলে 6 প্যাক বের হলে জিনিসটা ওই পরিমাণ ভিজিবিলিটি হবে না, দেখা যাবে না। এই জন্য দেখা যায় অনেকে শুধু 6 প্যাক্সের জন্য শুধু সিট আপস এবং এইগুলো মারতে থাকে, লেগ রেসগুলো মারতে থাকে। এরপর যেটা হয় 6 প্যাক চলে আসে, কিন্তু ভিজিবিলিটি তার মতো হয় না, পছন্দ মতো হয় না। রিজনটা হচ্ছে এই, তার অবলিক মাসলটা ডেভেলপমেন্ট না, হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এই, ছেলেদের যে এইটা হয়, সমস্যাটা হয়, যেটা আমরা বলি লাভ হ্যান্ডেলস। ছেলেদের ফ্যাটগুলো কোমরের সাইড দিয়ে হয়ে যায়, যেটা দেখা যায় সব জায়গায় মাসল হয়ে গেল, ফ্যাটগুলো বার্ন হয়ে গেল, কিন্তু সাইডের যে ফ্যাটগুলো থাকে এই জিনিসগুলো সহজে তারা করতে পারে না, বার্ন করতে পারে না। রিজনটা হচ্ছে তারা সিট আপ করছে কিন্তু অবলিক্সের কোনো এক্সারসাইজ তারা করছে না। অনেক যে পরিমাণ কার্ডিও করলো ফ্যাটটা বার্ন করলো, কিন্তু সাইডের যে স্কিনগুলো থেকে ফ্যাটটা বার্ন হয়ে গেল, নিচের থেকে ফ্যাটটা বার্ন হয়ে গেল, সেটা স্কিনগুলো কিন্তু লুজ হয়ে থাকলো। সেখানে যদি সেই জায়গাটা কিন্তু তাকে মাসলটা একটু ডেভেলপ করতে হবে। যদি সে অবলিক্সের মাসলটা যদি ডেভেলপমেন্ট না করে, তাহলে যে জিনিসটা হবে তার পুরো বডিতে কিন্তু তার মাসকুলারিটি চলে আসবে, কিন্তু ওই জায়গাটা দেখবেন একটা লুজ ভাব হয়ে যায়, থেকে যায়। এবং দেখা যায় যে অনেকে চায় বডিটা ভিশেপ করতে চায়, তারা দেখা যাচ্ছে মারছে, চিটাপ মারছে, অথবা ল্যাসে করছে, অনেক ধরনের মুভমেন্ট করছে, এতে ল্যাসে ডেভেলপ হয়ে গেছে, হওয়ার পরেও ভি শেপটা আসছে না। রিজনটা হচ্ছে তার অবলিক মাসলটা ঠিক মতো ডেভেলপমেন্ট না, ওই জায়গাটা একটা লুজনেস ভাব থেকে যায়। এখন আমরা ট্রাই করবো যে কীভাবে ওই লুজনেস ভাবটাকে একটু টাইট আপ করা যায়। ওকে, এখন দেখবেন যে কীভাবে এক্সারসাইজটা আমরা করবো। ওকে, আই এম রেডি। ওকে, এই জন্য যে জিনিসটা করবেন, একটা বেঞ্চে আপনি বসবেন। এটাকে আমরা দেখেছিলাম স্ট্যান্ডিং, যেটা আমি বলেছিলাম স্ট্যান্ডিং টুইস্ট, কিন্তু এটা হচ্ছে একটু অ্যাডভান্স ভেরিয়েশন। কারণ এখানে যে জিনিসটা করবো, আমরা কিছুটা ওয়েটটা নিয়ে নেব। ওয়েটটা নিয়ে মুভমেন্টটাকে যাতে মোমেন্টাম ইউজ না হয়, যাতে কোনো চিট ফর্মে না আসতে পারি, এই জন্য আমরা বসে যাব। বসে গেলে যে জিনিসটা হবে, বডির মোমেন্টাম কম ইউজ হবে, এবং যে জায়গাটা ফোকাস করবো সেই জায়গাটাই হবে, শুধুমাত্র ফোকাস হবে। এখন দেখেন যে এক্সারসাইজটা কীভাবে আমরা করবো। ওকে, টুইস্ট। ওকে, ফুল বডি টুইস্ট করবে। লোয়ার বডি কিন্তু একদম ফিক্স থাকছে, লোয়ার বডিতে কোনো মুভমেন্ট হচ্ছে না, যে মুভমেন্টটা হচ্ছে শুধুমাত্র আপার পোর্শনে। এবং ওয়েটটা যে নিচ্ছে, ওয়েটটা নেওয়ার কারণে যে জিনিসটা হবে, অবলিক মাসলটাকে সিভিয়ারলি একটা স্ট্রেন পড়বে, এবং অবলিক মাসলটা ডেভেলপ হয়ে যাবে। তবে অনেকে মনে করছে যে ওয়েট নিলে অবলিক মাসলটা বড় হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত করতে পারেন, কারণ অবলিক মাসল অথবা অ্যাবসেন্ট মাসল ওই পরিমাণ বড় মাসল না যেটা খুব একটা বড় হয়ে যাবে।
খুব বড় যদি কারো যদি ডেভেলপমেন্ট হওয়ার যে থাকে জেনেটিক্স থাকে, হয়তো কিছুটা হলে বাড়বে, এর বেশিই হবে না, বাড়বে না। তবে শুধু বাড়বে তাদের যাদের অ্যাবসের মাসল আছে, কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখবেন ফ্যাট কিন্তু বাড়বে না। এই জন্য অনেকে যারা মোটা তারা হয়তো মনে করছেন যে এটা করলে আমার পেটটা আরও বেড়ে যাবে। আসলে ব্যাপারটা সেরকম হবে না, কারণ যারা মোটা তাদের পেটে কিন্তু এই পরিমাণ মাসল থাকে না। সুতরাং আপনি নিশ্চিন্তে এক্সারসাইজটা আপনার এক্সারসাইজের ভিতর ইনক্লুড করতে পারেন। আর এটা টাইম বলবো, যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে আপনি যদি এক্সারসাইজটা করেন তাহলে আপনার অবলিক মাসলটা ভালোভাবে হবে স্ট্রং হবে। তো পরবর্তীতে এক্সারসাইজগুলো করার পর লাস্টে আবার যদি এক্সারসাইজটা করেন তাহলে ডেভেলপমেন্ট ভালোভাবে আসবে। দর্শক, হঠাৎ করে আপনার কিংবা আপনার পরিবারের কারো শুরু হতে পারে বুকে ব্যথা। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। এখন আপনি বাসায় বসে আছেন, বুকে ব্যথা হচ্ছে, আপনি সন্দেহ করছেন যে তার হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে, আপনি কি করবেন? এই ধরনের রোগীদের সাধারণত বাসায় অনেকেরই অ্যাসপ্রিন জাতীয় ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি 300 মিলিগ্রাম পানিতে গুলিয়ে আপনি সাথে সাথে তাকে খাইয়ে দিবেন। কারো কারো বাসায় অনেকেই আছেন আমাদের এই সময়ে দেখা যায় যে বাসায় কিছু স্প্রে রাখেন, যেমন নাইট্রোগ্লিসারিন স্প্রে বা জিটিএন স্প্রে বলি। এটির সাথে সাথে তার জিহ্বার নিচে 2 চাপ দিয়ে দিবেন। যদি আপনি তাকে এই অ্যাসপ্রিন এবং গ্লিসারিন যে নাইট্রোগ্লিসারিন স্প্রেটি যদি আপনি দিতে পারেন, ধরে নেওয়া যায় যে তিনি প্রায় বিপদ মুক্ত। এই অবস্থায় আপনার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। শাল দুধকে বলা হয় তরল স্বর্ণ। শাল দুধ সব রকম রোগের মহাঔষধ, তাই জন্মের পর আপনার শিশুকে এ মহামূল্যবান খাবার খেতে দিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: সরকারের যথার্থ সদিচ্ছা থাকার পরেও সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, যেটা বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে আমরা পূরণ করতে পারছি। যেমন হচ্ছে 1 নম্বর হলো উন্নত মানের চিকিৎসা প্রদান। যেসব চিকিৎসার সুবিধা আগে বাংলাদেশে ছিল না, যেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলাপ করতে পারি, যে এইসব খাতে এখন একদম আন্তর্জাতিক মানের, পুরোপুরি আন্তর্জাতিক মানের চিকিৎসা আমরা যেহেতু বাংলাদেশে এখন সহজলভ্য করতে পারছি, রোগীদের আগে যে নিরুপায় হয়ে বিভিন্ন কারণে বিদেশে চলে যেতে হতো এবং এর কারণে অনেক মূল্যবান আমাদের বৈদেশিক মুদ্রা আমরা যেটা হারাতাম, সেই জিনিসটা এখন সাশ্রয় হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।